নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি করোনা আবহে আপনারা ভালো আছেন। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের নামোচ্চারণের সঙ্গে সঙ্গে ধুতি পঞ্জাবি পরিহিত সুভদ্র মানুষের ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। বিলীয়মান নাগরিক আভিজাত্যের প্রতীক তিনি। 40 বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা, এশিয়াটিক সোসাইটির সিনিয়র ফেলো এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গবেষণা অধ্যাপক, আমৃত্যু পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি, বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি, 50টির বেশি গবেষণা গ্রন্থের রচনা ও সম্পাদনা হয়ে দাঁড়িয়েছিল অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের জীবনব্যাপী কৃত্য। কিন্তু তাকে এই পরিমাপের মধ্যে ধরে রাখা যায় না, কারণ তাঁর মেধা ও জ্ঞানতৃষ্ণা পরিমাপক কোনো যন্ত্র এখনো আবিষ্কৃত হয়নি। আজ অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণ করবেন তাঁরই গুণী ছাত্রী অধ্যাপিকা সত্যবতী গিরি। বাংলা সাহিত্যে কৃষ্ণকথার ক্রমবিকাশ লিখে বিখ্যাত এই অধ্যাপিকা একদা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অসিত কুমারের ছাত্রী ছিলেন। পরে পিএইচডি তাঁরই কাছে। সত্যবতী তাঁর গুরুর অকৃত্রিম স্নেহ শুভেচ্ছা পেয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিদুষী এই অধ্যাপিকা ক্রমে অনেকানেক গবেষণা গ্রন্থের রচয়িতা, যার মাথার উপরে সর্বদাই ছিল অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। আজ অসিত কুমারের জন্মশতবর্ষে সত্যবতী গিরি নিবেদন করলেন সেই অমূল্য স্মৃতি। অনুষ্ঠানটি আপনারা শুনছেন সাহিত্য পথের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান আমার শিক্ষক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। আমার শিক্ষাগুরু অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর জন্ম শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এবছর আমার শিক্ষাগুরু অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষ সদ্য অতিক্রান্ত হয়েছে। এই উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়ে আমি কৃতার্থ। স্যারের কাছে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA ক্লাসে যেমন পড়েছি, তেমনি আমার পিএইচডি উপাধি লাভেও তিনি ছিলেন আমার পথপ্রদর্শক, গবেষণা পরিচালক। স্যার MA ক্লাসে আমাদের পড়াতেন সাহিত্যের ইতিহাস আর মেঘনাদ বধ কাব্য। স্যারের কাছে গবেষণার সময় স্যার প্রথমে বলেন গবেষণা পরিকল্পনার একটি সংক্ষিপ্তসার তৈরি করতে। এই প্রসঙ্গে বিনীতাদির কথাও বলি। তিনি বলেছিলেন, কাজের বিষয়ে জানা ছাড়াও যখন যে বই দরকার হবে স্যারের কাছে থাকলে সেই বই তুমি নিয়ে যাবে, দরকার হলে আমার এখানে থাকবে, খাওয়া দাওয়া করবে, বসেই পড়বে। তাই গুরুর সঙ্গে আমি পরম শ্রদ্ধায় গুরুপত্নীকেও স্মরণ করি। স্যারের মেঘনাদ বধ কাব্য পড়ানোর কথা বিশেষভাবে মনে পড়ে। তার আগে একটা কথা বলি, স্যার একেবারে ঠিক সময়ে ক্লাসে আসতেন এবং কখনো ওভারস্টে করতেন না। ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গেই তিনি ক্লাস থেকে চলে যেতেন। ক্লাসে পড়ার বিষয়ের বাইরে একটাও অনাবশ্যক কথা উচ্চারণ করতেন না। 19 শতকের নবজাগরণের ইতিহাস একেবারে জীবন্ত হয়ে উঠত আমাদের সামনে, আর সেই সঙ্গে মেঘনাদ বধ মহাকাব্যের অনন্যতা। মেঘনাদ বধ কাব্য সম্পর্কে শুধু যথার্থ বোধ নয়, এই কাব্য আস্বাদনের ক্ষমতাও তিনি তৈরি করে দিয়েছিলেন। আরেকটা ব্যাপার, তিনি একটি প্রসঙ্গ শেষ করে চলে যেতেন, পরের দিন ঠিক সেখান থেকেই শুরু করতেন।
আমরা অনেক সময় ভেবেছি যে পুজোর ছুটি বা গরমের ছুটির পর, তখন গরমের ছুটি দীর্ঘদিনের, প্রায় 2 মাসের গরমের ছুটি থাকতো, যে স্যার হয়তো ভুলে যাবেন, আবার পুরনোটাই রিপিট করবেন বা গ্যাপ রেখে কিছু বলবেন, কিন্তু কোনো সময়ই তা হতো না। স্যার কি করে মনে রাখতেন, এটাই আমার এখনও আশ্চর্য লাগে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিদগ্ধ ব্যক্তিত্ব সম্পর্কে আরও অনেক কথা বলা যায়। বাংলা সাহিত্যের ইতিহাস শুধু নয়, তিনি লিখেছেন হাওড়া জেলার ইতিহাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান, এশিয়াটিক সোসাইটিতে অভিধান প্রণেতা, শেষ জীবনে বাংলা অকাদেমির সভাপতি ও আরও অনেক সম্মানে সম্মানিত তিনি। আমেরিকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের উদ্বোধন, সেখানে অতিথি হিসেবে অধ্যাপক হিসেবে যোগদান, লন্ডনে অক্সফোর্ডে বৌদ্ধ ধর্ম ও ভারত নিয়ে ভাষণ তাঁর অক্ষয় কীর্তি। মাত্র এই কয়েকটি প্রসঙ্গ ছোঁয়ার পর আমি গবেষণার কাজে তার অবদানের কথা আরেকটু বলি। প্রকারান্তরে তিনি আমায় কাজ শেষ করতে উৎসাহিত করেছেন। তখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াই, বাড়িতে 2টি বালিকা কন্যা। আমার স্বামী পড়ান খড়গপুর কলেজে, সপ্তাহান্তে আসেন। একদিন স্যারকে দেখাতে গিয়ে বললাম যে আমার এই পারিবারিক অসুবিধের কারণে বহু দূরে কল্যাণীতে যেতে হয়, পারিবারিক অসুবিধের কারণে আমি কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে পারছি না, কাজ হয়তো থেমে যাবে। আমি ভেবেছিলাম স্যার হয়তো একটু সহানুভূতি দেখিয়ে কথা বলবেন, আমার পরিশ্রম, আমার এই পারিবারিক দায়িত্ব, কিন্তু স্যার সেসব কিছুই করলেন না। নিতান্তই নির্লিপ্ত মুখে আমায় বললেন যে আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে এইভাবেই কাজের ফাঁকে ফাঁকে সব কিছু করতে হয়। স্যারের এই একটি কথাতেই আমি বুঝলাম যে জীবনে যত প্রতিকূল অবস্থা আসুক না কেন, তার মধ্য দিয়ে লেখাপড়ার কাজ চালিয়ে যেতে হবে। হয়তো সেই জন্যই আমার গবেষণার কাজ শেষ হয়েছিল। যাই হোক, এবার আমি মূলত বলবো তার বাংলা সাহিত্যের ইতিবৃত্ত প্রসঙ্গে। বাংলা সাহিত্যের ইতিহাস সুসংবদ্ধভাবে লেখা না হলেও শুরু হয়েছে 19 শতক থেকেই। যেমন রামগতি নায়রত্নের বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব নাম থেকে জানা যায় যে 1872 সালেই বাংলা একচ্ছত্র হইয়াছে। এই ইতিহাস লেখার জন্য তিনি ক্ষেত্র গবেষণার কাজও করেছেন। রঘুনাথের বাল্যকাল 1573 থেকে 1604 অব্দ, এটা জানার জন্য রামগতি নায়রত্ন সেনাপত্তা গ্রামে গিয়ে রঘুনাথের বংশধরদের কাছে এই তারিখ পেয়েছিলেন। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব প্রথম ভাগে এর এই ঘটনার বিবরণ পাওয়া যায়। পণ্ডিত রামগতি নায়রত্ন বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাবের প্রথম সংস্করণে কৃত্তিবাসের রামায়ণ সম্পর্কে কিছু আলোচনা করলেও কবির পরিচয় সম্পর্কে বিশেষ কোনো তথ্য উদ্ধার করতে পারেননি। রাজনারায়ণ বসু 1878 খ্রিস্টাব্দে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা শীর্ষক পুস্তিকায় বলেন যে কৃত্তিবাস 1460 শকে রামায়ণ রচনা করেন। এই সনের উৎস কোথায় তাও তিনি নির্দেশ করেননি। সুকুমার সেন কৃত্তিবাসের আলোচনায় কাল সমস্যা নিয়ে আলোচনা করেছেন। তিনি আলোচনা করেছেন প্রাদেশিক রামায়ণ, মাধব কন্দলির অনুবাদ সম্পর্কেও, অসমীয়া রামায়ণ। কিন্তু অসিত বন্দ্যোপাধ্যায় যুক্ত করলেন বিশ্ব সাহিত্য প্রসঙ্গ। কৃত্তিবাস আলোচনার সূত্রে প্রতীচ্যের মহাকাব্য সম্পর্কে অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের আলোচনায় ক্ষেত্রে উদ্ধৃত করা যেতে পারে। ইউরোপে আদিম ধরনের মহাকাব্য গত শতাব্দীতেও জীবিত ছিল। ফিন জাতির মধ্যে কালেওয়ালা নামে প্রাচীন মহাকাব্য, অস্টোনীয়দের মধ্যে কালুইপোগ নামে গানে রচিত দুখানি আখ্যান কাব্য পাওয়া গেছে। কালেওয়ালা ফিন জাতির মধ্যে গানের আকারে বহুদিন ধরে চলে আসছিল।
1835 সালে এটি লোকমুখ থেকে সংগৃহীত ও প্রকাশিত হয়। এটির আকার বিশাল, 32টি সর্গ এবং 12,000 শ্লোকে গ্রন্থিত এই পুরাতন মহাকাব্য গানের আকারে প্রচলিত ছিল। বাল্মীকি, ব্যাস ও হোমারের মহাকাব্য আদিতে এই ধরনের গানের আকারেই জনচিত্ত আকর্ষণ করত। তখন চারণারা গান গেয়ে বেড়াতেন, এইসব গান গেয়ে বেড়াতেন। রামায়ণের একটি আদিরূপ হচ্ছে দশরথ জাতক। এইভাবে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তাঁর সাহিত্যের ইতিহাসে বিশ্ব সাহিত্যের সঙ্গে পাঠক গবেষকদের পরিচয় করিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে বাংলা সাহিত্যের ইতিহাস চর্চায় এটি নতুন দিগদর্শন। অধ্যাপক বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত সম্পর্কে কিছু বিরূপ সমালোচনা আছে, বলা বাহুল্য তা একেবারেই একপেশে। এ বিষয়ে ভিন্ন দু একটি মতামত তুলে ধরা যাক। বিখ্যাত শিক্ষাবিদ রমারঞ্জন মুখোপাধ্যায়ের মতে অন্যেরা যেখানে বিবরণ লেখেন সেখানে অসিত কুমার লেখেন প্রকৃত ইতিহাস, কারণ তাঁর দৃষ্টি সম্পূর্ণ বৈজ্ঞানিক। এই বৈজ্ঞানিক দৃষ্টিতে বাংলা সাহিত্যের গতি প্রকৃতিকে বিশ্লেষণ করে যে তথ্য তিনি আহরণ করেছেন তাকেই তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে স্থান দিয়েছেন। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণীর কথাও এই প্রসঙ্গে মনে করা যেতে পারে। তার মতে, আমার পরে যদি কেউ সমালোচনা সাহিত্যকে ধরে রাখতে পারে তাহলে সে হচ্ছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের ইতিহাসের পাঠক গোষ্ঠীর বৃহত্তম অংশ মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, নিঃসংশয়ে কথা বলা যায়। তার এক খণ্ডে বিধৃত সমগ্র বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আমাদের ছাত্র জীবনে ছিল একান্তভাবে নির্ভরযোগ্য গ্রন্থ। তিনি নিজে প্রাসঙ্গিকভাবে একবার নিজের সাহিত্যের ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, বাংলা সাহিত্যের ইতিহাস প্রধানত জীবনের ইতিহাস। যে জীবন সাহিত্যে প্রতিফলিত হয় সেই ইতিহাস নানা পটভূমিকায় ও পরিবেশে বিবর্তিত হয়। সেই বিবর্তনের ইতিহাস এই গ্রন্থে ধরার চেষ্টা করেছি। কতদূর সফল হয়েছি তা পাঠক পাঠিকারা বিচার করবেন। তাঁর সাহিত্যের ইতিহাসে তিনি সার্বিকভাবে সাহিত্যে প্রকাশিত জীবনের বিবর্তিত ইতিহাসকে প্রতিফলিত করতে চেয়েছেন। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ও সুকুমার সেনের আগে বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রবল পরিশ্রমে গড়ে তুলেছিলেন দীনেশচন্দ্র সেন। বাংলা সাহিত্যের ইতিহাস লেখার কথা তার মনে এসেছে 1890-এ, প্রথম প্রকাশিত হয় 1896-এর 2রা ডিসেম্বর। সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে এর অর্ধ শতাব্দীর পরবর্তী সময়ে 1940-এ, আর অসিত কুমারের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে 1959-এ। দীনেশচন্দ্র ও সুকুমার সেন দুজনেই রবীন্দ্রনাথের আশীর্বাদ ধন্য। রবীন্দ্রনাথ বঙ্গভাষা ও সাহিত্য প্রকাশিত হওয়ার পর দীনেশচন্দ্রকে একটি পত্র লেখেন। তার প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত দীনেশচন্দ্রের মন্তব্য, বঙ্গ সাহিত্যে রাজার অভিনন্দন, সেই রাজ্যে নূতন প্রবেশার্থীর পক্ষে কত আদর সম্মানের তাহা সহজেই অনুমেয়। অন্যদিকে পরমায়ুর শেষ প্রান্তে পৌঁছেও রবীন্দ্রনাথ সুকুমার সেনের সাহিত্যের ইতিহাস সযত্নে পাঠ করে লিখেছেন, বাংলা সাহিত্যের সমগ্র পরিচয়ের এমন পরিপূর্ণ চিত্র ইতিপূর্বে আমি পড়িনি। এই গ্রন্থে সাহিত্যের ইতিহাস বাংলাদেশের রাষ্ট্রিক ও সামাজিক ইতিহাসের পটভূমিকায় বর্ণিত হওয়াতে রচনার মূল্য বৃদ্ধি করেছে। পরবর্তী ইতিহাসকার অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রবীন্দ্রনাথের আশীর্বাদ পাওয়া সম্ভব ছিল না, কিন্তু পূর্বসূরিদের উত্তরাধিকারের ঋণ গ্রহণ করে তিনি বাংলা সাহিত্যের ইতিহাস রচনার ধারাকে সমৃদ্ধ করেছেন। জীবনের কথা বলতে চেয়েছেন তার বিপুল পরিশ্রমে নির্মিত সাহিত্যের ইতিহাসে। আর সামগ্রিকভাবে সাহিত্যে প্রতিফলিত বিবর্তিত জীবনকে দেখাতে গিয়ে রাষ্ট্রিক, সামাজিক, অর্থনৈতিক পটভূমি ও উজ্জ্বল হয়ে উঠেছে তার বাংলা সাহিত্যের ইতিবৃত্তে। তার দেশকাল ও জনজীবন
শীর্ষ নামের আলোচনা সেই সত্যই প্রমাণ করে। ফরাসি লেখক হিপ্পোলাইট টেইনের জাতি, পরিবেশ আর কালো চেতনার ধারণাকে তিনি এক্ষেত্রে গ্রহণ করেছেন। তার বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে আরও দু একটি অভিমত উদ্ধার করা যায়। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এডওয়ার্ড ডিমক স্যারের সাহিত্যের ইতিহাসকে বলেছেন ওয়েল ডকুমেন্টেড, আর চেক গবেষক দুশান জাভিতেলের মতে হিজ অ্যানালিসিস নেভার টু ডিটেলড, গোজ টু দ্য ভেরি কোর অফ ইন্ডিভিজুয়াল প্রবলেমস অ্যান্ড ফেনোমেনা। এই প্রসঙ্গে আমাদের বিনীত মন্তব্য, স্যারের সাহিত্যের ইতিহাস শুধু ওয়েল ডকুমেন্টেড নয়, ওয়েল অ্যানালাইজডও বটে। তার বিশ্লেষণ রীতিমতো ডিটেলড, একথাও নিঃসন্দেহে বলা যায়। সুতরাং উপরোক্ত দুই বিদগ্ধ সমালোচকের মন্তব্য আংশিকতা দোষে দুষ্ট। তার আলোচনায় রাজনৈতিক সামাজিক টানাপোড়েনের বিস্তৃত প্রসঙ্গের সাহায্যে তিনি জাতির মানস সংকট, ভাবদ্বন্দ্ব আর মানস মুক্তির কথাই বলেন। তার সাহিত্যের, বাংলা সাহিত্যের ইতিবৃত্তের সঙ্গে আমরা সবাই নিবিড়ভাবে পরিচিত, তবুও এই প্রসঙ্গে কিছুটা উদ্ধৃতি দেওয়ার লোভ হচ্ছে। বাংলা সাহিত্যের ইতিবৃত্তের প্রথম খণ্ডে তিনি লিখেছেন, হিন্দু যুগে বাঙালির জীবন ও সংস্কৃতি প্রধানত ছিল গ্রামীণ। দেশের রাজধানীতে রাজা ও সামন্তেরা কেন্দ্র স্থাপন করলেও প্রাণশক্তি গ্রামেই নিহিত ছিল। কিন্তু ইসলামের ভূমিচারী আদর্শ, আমির ওমরাহের ভোগসুখের উদ্দামতা ইত্যাদির প্রভাবে বাঙালির গ্রামীণ সংস্কৃতি ক্রমেই নাগরিকতার দিকে হেলে পড়ছিল। এই ধরনের বিশ্লেষণ তার বাংলা সাহিত্যের ইতিহাসে বারবার বিভিন্ন সময়ের যুগপ্রেক্ষিত আলোচনাতেই ধরা পড়েছে। বরিস ফোর্ড তার দ্য পেলিকান গাইড টু ইংলিশ লিটারেচারে ইংরেজি সাহিত্যের ইতিহাসকে 7 খণ্ডে বিভক্ত করেছেন, কিন্তু এটি তাঁর সম্পাদিত গ্রন্থ। অন্যদিকে গুরু সুকুমার সেনের মতোই অসিত বন্দ্যোপাধ্যায় তাঁর খণ্ডে খণ্ডে বিভক্ত বিপুলায়তন সাহিত্যের ইতিহাস এককভাবে নির্মাণ করেছেন। তাঁর জীবনব্যাপী কঠোর পরিশ্রম ও সাধনার ফল এই সাহিত্যের ইতিহাস তাঁর জ্ঞানের গভীর বিস্তৃতির পরিচয় গ্রহণ করে। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী সময়ে ভূদেব চৌধুরীর সাহিত্যের ইতিহাস আমরা পড়েছি। এদের সাহিত্য বিশ্লেষণ অসামান্য। গোপাল হালদার ও ক্ষেত্রগুপ্তের সাহিত্যের ইতিহাসও ভিন্নতর দৃষ্টিকোণ থেকে রচিত। এরা মার্ক্সীয় তত্ত্ব প্রয়োগে সাহিত্যের ইতিহাস বিশ্লেষণ করেছেন। এগুলি আমাদের বোধ ও চেতনাকে, সাহিত্যের ইতিহাস অনুধাবনকে নিঃসন্দেহে সমৃদ্ধ করেছে। কিন্তু এদের পূর্ববর্তী অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসের যে বিশাল সৌধ নির্মাণ করে গেছেন, আমরা ও আমাদের পরবর্তী বহু প্রজন্ম তার নিশ্চিন্ত নিরাপদ আশ্রয়ে নিজেদের বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চার দিশা খুঁজে পাব। তার বাংলা সাহিত্যের ইতিহাসে আরও কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা যায়। 1. 1959-এ প্রথম খণ্ডের প্রথম সংস্করণ প্রকাশিত হওয়ার পর কেটে গেছে অনেকটা সময়। 1995-এ পুনর্লিখিত পঞ্চম সংস্করণে তিনি সাধুরীতির পরিবর্তে সমগ্র গ্রন্থটিতে ব্যবহার করেছেন চলিত গদ্যরীতি। এর কারণ চলতি জীবনের সঙ্গে সঙ্গতি রাখা। এই জঙ্গমতা তার বিদগ্ধ গবেষক সত্তার অন্যতম বৈশিষ্ট্য, যা প্রকাশ পেয়েছে ভাষাভঙ্গির মধ্যেও। 2. প্রথম খণ্ডের পরিশিষ্ট অংশে প্রাকচৈতন্য যুগের বাংলা সাহিত্যের সমকালীন ইউরোপীয় সাহিত্যের সঙ্গে তিনি তার পাঠকদের পরিচয় করিয়ে দিয়েছেন। শুধু ইংরেজি নয়, এই পর্বে ফরাসি ও জার্মান সাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের সঙ্গে তুলনায় তিনি স্পষ্টতই জানিয়েছেন বাংলা সাহিত্যের সঙ্গে তাদের পার্থক্য।
3 আবার সমকালীন প্রাদেশিক ভাষা যেমন হিন্দি, মৈথিলি, গুজরাটি, মারাঠি, ওড়িয়া ও অসমিয়া সাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের তুলনাও এই অংশে স্থান পেয়েছে। সমগ্র ভারতবর্ষের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যেও এই ঐক্যের সন্ধান বাংলা সাহিত্যের ইতিহাসের অনুসন্ধিৎসু পাঠকদের গবেষণা মনস্কতাকেই সমৃদ্ধ করেছে। 4 পরিশিষ্ট 2-তে অধ্যাপক বন্দ্যোপাধ্যায় জয়দেবকে কেন্দ্র করে সেই সময়ের প্রবল বাগবিতণ্ডার মতো সাম্প্রতিক বিষয়কে যুক্ত করেছেন। বিভিন্ন গবেষকের মতামত আর সেই সঙ্গে শেখ শুভদয়ার প্রমাণ উদ্ধৃত করে তিনি জয়দেবের বাঙালিত্ব প্রমাণ করেছেন। ইতিহাস শুধু অতীতচারী নয়, চলমানও বটে। অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সেই চলমানতাকেই বিশেষ রূপ দিয়েছেন পরিশিষ্ট 3-এর নবচর্যাপদ প্রসঙ্গ আলোচনা করে। 5 বিরুদ্ধ মতবাদীদের অযৌক্তিক দাবিকে এই সাহিত্যের ঐতিহাসিক কত নির্মমভাবে প্রতিহত করতে পারেন তার পরিচয় তাঁর সাহিত্যের ইতিহাসে একাধিকবার আছে। একটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। প্রথম খণ্ডে বিদ্যাপতির আলোচনায় তিনি আর দিবাকর সম্পাদিত বিহার থ্রু দ্য এজেস গ্রন্থটির উল্লেখ করেছেন। এই গ্রন্থে বিদ্যাপতির সঙ্গে বাঙালি আর বাংলা সাহিত্যের কোনো সম্পর্কই স্বীকার করা হয়নি। স্যারের মন্তব্য, ভাষা সাম্প্রদায়িকতা যে ধর্মীয় সাম্প্রদায়িকতার চেয়ে কোনো অংশে কম নয় তা এই সমস্ত ব্যাপার থেকে বোঝা যায়। আমার স্যার বাংলাদেশের বিভিন্ন সাহিত্যের ইতিহাসের কথাও বলেছেন। তার বাংলা সাহিত্যের ইতিবৃত্তে পরবর্তী সময়ে বাংলাদেশের সাহিত্য সম্পর্কে আলোচনা যুক্ত হয়েছে। দুশান রাভিতেলের ইংরেজি ভাষায় লেখা বাংলা সাহিত্যেরও তিনি উল্লেখ করেছেন। তারপরও তার মন্তব্য, সাহিত্যের ইতিহাস শুধু সন্তারিখের গুহ সন্নিবেশ নয়, সালতামামির হিসাব নিকাশও নয়, তার চেয়ে আরও কিছু। এই আরও কিছুর সন্ধান তিনি আমাদের দিয়ে গেছেন তার বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা। তার প্রণীত ও সম্পাদিত অজস্র মূল্যবান গ্রন্থ বাংলা প্রবন্ধ সাহিত্যকে বিপুলভাবে সমৃদ্ধ করেছে। তার লিখিত প্রবন্ধও প্রচুর। অগ্রথিত প্রবন্ধগুলি নিয়ে প্রকাশিত হয়েছে প্রবন্ধ মালিকা। এই গ্রন্থে অন্যান্য নানা বিষয়ে লেখা প্রবন্ধগুলির সঙ্গে রয়েছে তার শিক্ষক অধ্যাপক শশীভূষণ দাশগুপ্ত সম্পর্কে লেখা একটি মূল্যবান প্রবন্ধ। এটি গুরুর উদ্দেশ্যে নিবেদিত তাঁর শ্রদ্ধাঞ্জলিও। স্যারের দেওয়া এই বিপুল ঐশ্বর্য ভাণ্ডারের জন্য চিরকালের বাঙালি ও বাংলা সাহিত্য তার কাছে ঋণী থাকবে। পূর্ববর্তীদের উত্তরাধিকারকে তিনি সমৃদ্ধ করেছেন আর পরবর্তীদের জন্য রেখে গেছেন সেই সমৃদ্ধ সম্ভারকে। সবশেষে তাকে প্রণতি জানিয়ে মহাজন বাক্যকে কিঞ্চিত পরিবর্তিত করে বলি, यावत् स्थास्यन्ति गिरय शरीतश्च মহীতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি। আর আমি এটিকে কিঞ্চিত পরিবর্তিত করে আমার স্যার সম্পর্কে লিখেছি, यावत् स्थास्यन्ति বঙ্গভাষা সাহিত্যশ্চ মহীতলে তাবৎ অসিতস্য কীর্তি লোকেষু প্রচরিষ্যতি। সবাইকে আমার নমস্কার জানাই। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।